হাম ও উপসর্গে একদিনে সর্বোচ্চ 17 শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়ালো 300, হাসপাতালে ভর্তি 1450। আবহাওয়ার বিরূপ আচরণে বাড়ছে সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ। অতিরিক্ত গরম মাথা যখন পড়ছে না তখন আমার মেয়ের সর্দি কাশি শুরু হয়েছে, পেট খারাপ ছিল, বমি ছিল, জ্বর অনেক বাড়তেছিল, তারপর র্যাশ দেখা দিচ্ছে। হাজার হাজার যে বাচ্চাগুলো আক্রান্ত হচ্ছে, সেই বাচ্চাগুলো যে ইমিউন সিস্টেম কম, তো এরাই তো একসময় নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে, ডায়রিয়া আক্রান্ত। তো আমাদের কিন্তু সাবধান, সামনে বার্ডেনটা বাড়বে। টিকার আওতায় 86%, দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা মন্ত্রীর। ভ্যাকসিনেশন আরও 4-5 দিন লাগবে আমাদের 100% কাভারেজ হওয়ার পরে। ইউ হ্যাভ টু গিভ ইট 3 উইকস টাইম, অ্যান্টিবডিটা ফর্ম হবে। যেই ডিস্ট্রিক্টগুলি আমরা 4 তারিখে দিয়েছি 30 জেলা, ওখান থেকে কিন্তু এখন হামের রুগী আসতেছে না বললেই চলে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পশ্চিমবঙ্গে ইতিহাস বিজেপির, বিধানসভায় 200-র বেশি আসনে এগিয়ে। বাংলার কাছে কৃতজ্ঞতা মোদির, গণনায় অনিয়মের অভিযোগ মমতার, সম্পর্কে প্রভাব পড়বে না বলছে ঢাকা। আমার ছেলেরে আমি কোনোদিন কষ্ট দেবে, আমার ভাই একটাই দুঃখ। শেষ হলো না পিএইচডি, নিথর দেহে দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমন। জামালপুরে চিরনিদ্রায় শায়িত, বিচার দাবি বাবার, দ্রুতই আনা হবে বৃষ্টির মরদেহ। হাওরে পানিতে তলিয়ে 25,000 হেক্টর জমির পাকা ধান, রোদ না থাকায় নষ্ট হচ্ছে ফসল। 1 লাখ পরিবারকে 3 মাস খাদ্য ও অর্থ সহায়তা দেবে সরকার। এবং ঈদযাত্রায় যানজট কমাতে মহাসড়ক আসছে সিসিটিভির আওতায়। কোরবানির পশুর অবৈধ প্রবেশ ঠেকাতে নজরদারি, চাঁদাবাজি নিয়ন্ত্রণের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। হাম ও উপসর্গ নিয়ে একদিনে প্রাণ গেল 17 জনের, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। 24 ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 1456 জন। আগামী 2-3 বছর শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বাড়বে বলেও সতর্ক করছেন চিকিৎসকরা। এদিকে এরই মধ্যে 86% শিশু টিকার আওতায় এসেছে জানিয়ে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা জানান স্বাস্থ্যমন্ত্রী। কমছে না হামের সংক্রমণ, থামছে না মৃত্যুর মিছিল। একদিনে প্রাণ গেল আরও 17 জনের, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। 24 ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 1456 জন। রাজধানীর ডিএনসিসি হাসপাতালেই একদিনে নতুন করে ভর্তি হয়েছে 128 জন রোগী, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 100 জন। কখনো গরম, কখনো টানা বৃষ্টি, আবহাওয়ার এমন অস্বাভাবিক আচরণের বিরূপ প্রভাব পড়ছে শিশুদের ওপর। অতিরিক্ত গরম মাথা যখন পড়ছে না তখন আমার মেয়ের সর্দি কাশি শুরু হয়েছে, এর সাথে জ্বর 18 তারিখ পর্যন্ত মানে আসে যায়, তখন ওষুধ খাওয়ালে চলে যায়, তো আবার আসে। জ্বর অনেক বাড়তেছিল, তারপর র্যাশ দেখা দিচ্ছে, র্যাশ থেকেই মানে একদম হামের মতো হয়ে গেছে। পেট খারাপ ছিল, বমি ছিল, এগুলো ছিল। পরে জ্বরের 5 দিন পর মানে 3 দিন ধরে আজকে রাশগুলো উঠছে। চিকিৎসকেরা বলছেন, কয়েকদিন টানা গরমের পর বৃষ্টি হওয়ায় বাড়ছে সংক্রমণ। 2 থেকে 3 বছরের জন্য সতর্ক করেন চিকিৎসকরা। বলছেন, পরবর্তী বছরগুলোতে বাড়বে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ। কয়েক বছর ধরে আপনি দেখবেন বাংলাদেশে ডায়রিয়ার রোগী বেড়ে যাচ্ছে প্রচুর, নিউমোনিয়া রোগী বেড়ে যাবে, স্বাভাবিক। কেন এরা সব এই যে প্রায় আমাদের হিসাব অনুযায়ী তো প্রায় হাজার হাজার যে বাচ্চাগুলো আক্রান্ত হচ্ছে, সেই বাচ্চাগুলো যে ইমিউন সিস্টেম কম, তো এরাই তো একসময় নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে, ডায়রিয়া আক্রান্ত। তো আমাদের কিন্তু সাবধান, সামনে বার্ডেনটা বাড়বে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানান, এরই মধ্যে 86% শিশু টিকার আওতায় এসেছে। 4 থেকে 5 দিনের মধ্যে শতভাগ আওতায় আসবে জানিয়ে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা প্রকাশ করছেন তিনি। 86% কাভার করেছি টার্গেটেড ভ্যাকসিনেশন। আরও 4-5 দিন লাগবে আমাদের 100% কাভারেজ হওয়ার পরে। ইউ হ্যাভ টু গিভ ইট 3 উইকস টাইম, অ্যান্টিবডিটা ফর্ম হবে। যেই ডিস্ট্রিক্টগুলি আমরা 4 তারিখে দিয়েছি 30 জেলা, ওখান থেকে কিন্তু এখন হামের রুগী আসতেছে না বললেই চলে। 12 তারিখে যেটা দিয়েছি ওইটা অনেক কমে গেছে। হামের পাশাপাশি ডেঙ্গু ঝুঁকি সামাল দিতে সরকার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান মন্ত্রী। উই আর টেকিং প্রিপারেশন টু ফাইট অ্যাগেন্স্ট ডেঙ্গুর জন্য যাতে রোগীদের অসুবিধা না। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়ার পথে বিজেপি। এরই মধ্যে 200-র বেশি আসনে এগিয়ে গেরুয়া শিবির। বিজেপিকে ভোট দেয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও ভোট গণনায় অনিয়মের অভিযোগ এনেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত আচার্যের রিপোর্ট।
বিধানসভার ফল ঘোষণা শুরুর পর থেকেই পশ্চিমবঙ্গে উল্লাসে মাতেন বিজেপি সমর্থকেরা। গেরুয়া আবির আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। বাংলার রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু করার আনন্দে মাতোয়ারা বিজেপি। বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গে সরকার গঠনের জন্য প্রয়োজন 147 আসন। সেই ম্যাজিক ফিগার স্পর্শ করে প্রথমবার ইতিহাস গড়ার পথে গেরুয়া শিবির। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। জনতা জনার্দনের পর ভরসা রাখে, তো কোথাও কোনো সমস্যার মধ্যে, ঝামেলার মধ্যে, উত্তেজনা ইত্যাদির মধ্যে যাবে। 2016 সালে বিজেপি পশ্চিমবঙ্গে মাত্র আসন পেয়েছিল 3টি, আর 2021-এ সেই আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় 77-এ। আর 2026-এ বিজেপি প্রায় একক সংখ্যাগরিষ্ঠতারই পথে। ভোট গণনায় অনিয়মের অভিযোগ এনেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বিজেপির প্ল্যান। অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপিকে ভোট দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পশ্চিমবঙ্গ বাদে ভারতের আরও কয়েকটি রাজ্যে এদিন ভোট গণনা চলে। তামিলনাড়ুতে এগিয়ে আছে সুপারস্টার থালাপতি বিজয়ের টিভিকে। কেরালায় বাম দলকে হটিয়ে এগিয়ে কংগ্রেস জোট। অন্যদিকে আসাম ও পুদুচেরিতে বিজেপির জয় জয়কার। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। গ্রামের বাড়ি জামালপুরে চিরনিদ্রায় যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমদ লিমন। জানাজায় অংশ নেন শত শত শোকার্ত মানুষ। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আরেক শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দ্রুত দেশে ফেরানোর কাজ চলছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পিএইচডি শেষ করে কুরবানি ঈদে বাবা মার বুকে ফেরার কথা ছিল জামিল আহমেদ লিমনের। সময়ের আগেই ফিরলেন লিমন কফিনবন্দি হয়ে চিরঘুমের জন্য। মরদেহবাহী অ্যাম্বুলেন্স জামালপুরে গ্রামের বাড়িতে পৌঁছতেই লিমনের নিথর দেহ দেখতে ভিড় করেন শত শত শোকার্ত মানুষ। বাবা বলেন, বিদেশে উচ্চশিক্ষা নিতে গিয়ে তার সন্তানের মতো আর কারো জন্য এমন মর্মান্তিক পরিণতি না হয়। একই সঙ্গে ছেলে হত্যার বিচার দাবি করেন তিনি। তা আমার গেছে, পৃথিবীর কোনো কিছু দিয়ে তো আর রিকভার হবে না। আমি চাই আমার দেশের আরো অন্যান্য ছেলে মেয়ে যারা ভিন্ন দেশে হোক আর দেশে হোক, সবাই যেন নিরাপত্তার সহিত পড়াশোনা করতে পারে। ওরা যে উচ্চশিক্ষা নিতে গিয়ে আজ তাদেরকে এইভাবে মরতে হইলো, এটা কখনো আশা তো কেউই করে না। কিন্তু আমি চাই যে পিশাচের হাতে এই ঘটনা ঘটছে, সে পিশাচের যেন সর্বোচ্চ শাস্তি হয়। সন্ধ্যায় লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ঢল নামে সর্বস্তরের মানুষের। পরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে সকাল 8:47 লিমনের মরদেহবাহী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ ঘিরে সন্তানহারা মায়ের আর্তনাদে ভারী হয়ে ওঠে বিমানবন্দর প্রাঙ্গণ। লিমনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে শোকে কাতর হয়ে পড়েন তিনি। শামা ওবায়েদ জানান, হত্যার সঠিক তদন্ত বিচার নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার। আমাদের বিশ্বাস যে যুক্তরাষ্ট্র সেই তদন্ত কমপ্লিট করবে এবং এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। বৃষ্টির মরদেহ শনাক্ত করা গেছে এবং তারও সেটাও আমরা যাতে আমরা খুব শীঘ্রই ফেরত আনতে পারি সেই কার্যক্রম চলছে। যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডায় 16 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন লিমন এবং 24 এপ্রিল তার মরদেহ উদ্ধার করে পুলিশ। একই ঘটনায় নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ। বন্ধ কারখানার বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রতিমন্ত্রী শরীফুর আলম সহ অংশ নেন সংশ্লিষ্টরা। গেল এপ্রিলে মন্ত্রী জানিয়েছিলেন, বেসরকারি উদ্যোগে 6 মাসের মধ্যে বন্ধ 6টি সরকারি পাটকল চালু করা হবে। পর্যায়ক্রমে বন্ধ বাকি পাটকলগুলো চালু বা ইজারা দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। ঠাকুরগাঁও, বগুড়া সহ পরিত্যক্ত 8টি বিমানবন্দর চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদযাত্রায় যানজটের ভোগান্তি কমাতে মহাসড়ক সিসিটিভির আওতায় আনা সহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে এসব কথা জানান সংশ্লিষ্ট মন্ত্রীরা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ পরিকল্পনা, কৃষি, খাদ্য, বিমান সহ 16টি মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে নির্দেশনা দেন সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা। পরিত্যক্ত 8টি বিমানবন্দর চালুর সিদ্ধান্তের কথা জানিয়ে পর্যটন খাতের উন্নয়নে পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখার নির্দেশ দেন মন্ত্রী, প্রতিমন্ত্রী। বিদেশি আমরা সহায়তা নিয়ে অথবা পিপিপি মডেলে কিছু করার জন্য তাদেরকে আমরা আশ্বস্ত করেছি। প্রত্যেকটা জেলায় কিছু না কিছু পর্যটন স্থান আছে, সেটাকে কিভাবে সংস্কার করা যায়, পর্যটক যারা আসবে তারা যেন নিরাপত্তাহীনতা না ভোগে। সড়ক মন্ত্রী জানান, ঈদে সড়কে যানজটের ভোগান্তি কমাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। মহাসড়ক সিসিটিভির আওতায় আনা হবে বলেও জানান মন্ত্রী। প্রতিবন্ধকতা আছে, চ্যালেঞ্জ আছে, সমাধান একেবারে এখনই সেরকমও না, সামর্থ্যের মধ্যে শতভাগ সমর্থন, মানে কিভাবে সফল হওয়া যায় এই চেষ্টাতে আমাদের কোনো ঘাটতি নেই। অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় মহাসড়কগুলিকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা, এরপর আঞ্চলিক মহাসড়কগুলি, এরপর হচ্ছে জেলা মহাসড়কগুলি পর্যায়ক্রমে আমরা আনতে পদক্ষেপ নিয়েছি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানান, কোরবানির পশুর অবৈধ প্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। চামড়া নষ্ট হওয়া ঠেকাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বাণিজ্য মন্ত্রী। কোরবানির ঈদে আমাদের কোনো চামড়া যেন নষ্ট না হয়, সেজন্য আমরা কিছু দিক নির্দেশনামূলক পদক্ষেপ নিচ্ছি। তারা উদ্যোগ নিয়ে মসজিদ মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট লোকজনদের ডেকে আনবেন, তাদের দিনব্যাপী প্রশিক্ষণ দিবেন কিভাবে চামড়া সংরক্ষণ করা হবে। আশা করি আগামী দিনে বর্ডার দিয়ে নতুন করে কোনো গরু আসবে না, গরু উদ্বৃত্ত না, তবে গরুর শর্ট পড়ারও কোনো সম্ভাবনা নেই। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, জনশক্তি রফতানি সহজ করতে কাজ করছে সরকার। নদী খাল দখল করলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পানি সম্পদ মন্ত্রী। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, তরুণদের কর্মদক্ষ করাই সরকারের মূল লক্ষ্য। খাল দখল প্রক্রিয়ার মধ্যে সম্পৃক্ত হয়ে যাবে, সংযুক্ত হয়ে যাবেন, এই সুযোগ নাই। এরপরও কেউ যদি করেন, আইনগতভাবে ডিসি সাহেবরা সেটাকে মোকাবেলা করবেন আইন অনুযায়ী। জেলা পর্যায়ে ডিসি এবং উপজেলা পর্যায়ে ইউনোদেরকে সম্পৃক্ত করে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে সচেতনতামূলক সভা, সেমিনার এর মাধ্যমে মানুষকে সচেতন করা, সেই বিষয়ে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এমনভাবে গড়ে তোলা যেন কর্মদক্ষ হয়, কর্মক্ষম হয় এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরিগুলোতে আমরা যেন সেই কর্মপরিবেশ নিশ্চিত করতে পারি। এদিন দেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা রক্ষণাবেক্ষণ এবং পাঠাগার সংস্কারের ডিসিদের নির্দেশনা দেন সংস্কৃতি মন্ত্রী। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা 535টি নিদর্শন তালিকাভুক্ত করে সেখানে আমরা কাজকর্ম করছি। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। টানা বৃষ্টি আর উজানের ঢলে তলিয়ে আছে হাওর সহ বিভিন্ন জেলার নিম্নাঞ্চলের ফসল। জমি থেকে ধান কেটে আনলেও রোদের অভাবে শুকাতে পারছেন না কৃষক। দুই মন্ত্রী জানান, হাওরে 1 লাখ পরিবারকে 3 মাস খাদ্য সহায়তা ও আর্থিক প্রণোদনা দেওয়া হবে। মলিন কৃষকের মুখ, বৈরী আবহাওয়ায় নেই আশার আলো। পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে হেক্টরের পর হেক্টর জমির ধান। সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত 20,000 হেক্টর জমির পাকা ধান। ফসল তুলেও রোদের অভাবে শুকাতে পারছেন না কৃষক। নেত্রকোনায় ধান পচে যাওয়ায় বিষণ্ণ কৃষক। কাঠা প্রতি 3,000 টাকা না দিলে মিলছে না ধান কাটা শ্রমিকও। সংগ্রাম করে পানি থেকে ধান তুললেও রোদের অভাবে স্তূপেই গজিয়ে গেছে চারা। মেশিনও কাটে না, নিজেও কাটারি না। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হাওরে বাড়ছে পানি, তলিয়ে প্রায় 300 হেক্টর জমির পাকা ধান। কৃষকের অবস্থা খুব খারাপ, অবস্থা বেশি ভালো না। একই অবস্থা মৌলভীবাজারেও। পানি থেকে অর্ধেকের বেশি ধান কাটা হলেও এখনো নিমজ্জিত 2,349 হেক্টর ফসলি জমি। ধান কাটার মতন ক্ষমতা নাই, এর মাঝে বাড়িতে আনি আমরা শান্তি নেই, রোদ নাই, বান নাই। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে দুই মন্ত্রী জানান, হাওড়াঞ্চলে ক্ষতিগ্রস্ত 1 লাখ পরিবারকে 3 মাস আর্থিক প্রণোদনা ও খাদ্য সহায়তা দেয়া হবে। মাসে পরিবার প্রতি দেয়া হবে 7,500 টাকা। প্রায় 1 লক্ষ পরিবারকে আমরা চিহ্নিত করেছি, কম বেশি কোনো কোনো জেলায়। এগুলো আগামী 3 মাস তাদেরকে আমরা কিছু সহায়তা দান করব আমাদের মন্ত্রণালয় থেকে। হাওড় এলাকাতে যেই সমস্ত কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য একটা অ্যামাউন্ট অফ মানি আমরা ওইটা লিস্ট করা হচ্ছে। দুর্যোগ সহ যে কোনো পরিস্থিতিতেই কৃষকের পাশে থাকার প্রতিশ্রুতি দেন মন্ত্রীরা। 3 মাস আমরা কন্টিনিউ। ওমর ফারুক, সময় সংবাদ। কুমিল্লা জেলা কারাগারে প্রধান ফটকে নিয়মের কড়াকড়ি, তবে পেছনের দিকটা যেন উন্মুক্ত স্থান। একপাশে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, অন্য পাশে ব্যস্ত নগরের সড়ক। মাঝখানের জায়গাটি এখন বিরোধের কেন্দ্র। সীমানা প্রাচীর কোথায় হবে সেই প্রশ্নে মুখোমুখি সরকারি দুই পক্ষ। ইশতেক আহমেদের রিপোর্ট।
অরক্ষিত কুমিল্লা জেলা কারাগার প্রধান ফটকে নিয়মের কড়াকড়ি থাকলেও পেছনের দিকটা যেন উন্মুক্ত স্থান। নির্মাণ কাজ চলায় সহজেই পথে কারাগারের ভেতরে যাতায়াত করেন যে কেউ। এ নিয়ে সংবাদ প্রচারের পর বাড়ে কারারক্ষীদের তৎপরতা, তবে রয়ে যায় সেই ভাঙা প্রাচীর। সংকটের শুরুটা পুরনো প্রাচীর ভেঙে নতুন দেয়াল নির্মাণকে ঘিরে সিটি কর্পোরেশন ও কারা কর্তৃপক্ষ বিবাদে। এক পাশে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, অন্য পাশে ব্যস্ত নগরী ঐতিহাসিক গ্রান্ড ট্রাঙ্ক সড়ক। মাঝখানে এই জায়গাটি এখন বিরোধের কেন্দ্র। চলতি বছরের 10 জানুয়ারি সড়কে গা ঘেঁষে নতুন সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করে কারা কর্তৃপক্ষ। এতে আপত্তি তোলে নাগরিক সমাজ ও সিটি কর্পোরেশন। অভিযোগ উঠে আগের অবস্থান ছেড়ে প্রায় 25 ফুট সামনে দেয়াল নির্মাণের চেষ্টা চলছে। এতে শহরের প্রধান সড়কের প্রশস্ততা কমে বাড়তে পারে যানজট। প্রবল জন আপত্তির মুখে 12 জানুয়ারি প্রথম দফায় বন্ধ হয় কাজ। পরে কারাগারের সামনের অংশে আবারও দেয়াল নির্মাণ শুরু হলে 18 জানুয়ারি আবারও বন্ধ করে দেওয়া হয়। পরে প্রশাসনিক বৈঠকে কারাগারের অন্য পাশের দেয়ালের নির্মাণ কাজ চলবে সিদ্ধান্ত দিয়ে অন্তত 2 জন মানুষ হাঁটতে পারে এমন জায়গায় রেখে পুনরায় কাজ শুরু হয় এবং প্রায় অর্ধেক কাজ শেষও হয়। পরে সিটি কর্পোরেশনের নির্দেশে 26 জানুয়ারি আবারও বন্ধ হয়ে যায় কাজ। আগের অবস্থানে সীমানা প্রাচীর নির্মাণের দাবিতে 27 জানুয়ারি সচেতন নাগরিকদের ব্যানারে হয়নি মানববন্ধন। একেবারে রোডটা ঘেঁষেই কারাগার কর্তৃপক্ষ অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নিয়েছে। নিরাপত্তার নাম দিয়ে যে দেয়াল নির্মাণ করছে, এতে রাস্তাটি সংকুচিত হচ্ছে। জেলা প্রশাসন বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের যেই জায়গাটা সেটিকে ব্যাহত করার উদ্দেশ্যে তারা একটি পরিকল্পিতভাবে এই কাজটি করছে। এদিকে জমি নিয়ে বিরোধে সামনে আসে রেকর্ডের ভিন্নতাও। 1965 সালে RS রেকর্ডে 1081 দাগের জমি রাস্তা শ্রেণীতে জেলা প্রশাসকের নামে ছিল। পরে 1995 সালের BS রেকর্ডে একই জমি ভিটা শ্রেণীতে বাংলাদেশ সরকারের পক্ষে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের নামে দেখানো হয়। নগর পরিকল্পনা অনুযায়ী আগের অবস্থানে দেয়াল নির্মাণ করা উচিত বলছে সিটি কর্পোরেশন। আর কারা কর্তৃপক্ষ বলছে সব মহলের সঙ্গে আলোচনার মাধ্যমে হবে সমাধান। নিরাপত্তার প্রশ্ন তো আছেই। মন্ত্রী মহোদয় ওনার উপস্থিতি, এই প্রশাসক মহোদয় উনি ছিল, এটা আলাপ আলোচনার মাধ্যমে ভিতরে এটা এই হবে। এরকম কিছু দাবি দেওয়া আসছে, তা আমরা ওইগুলা সমন্বয় করেই আমরা কৃষির ভিতরে করব। যেই বাউন্ডারি ওয়ালটা এখন হচ্ছে, এই বাউন্ডারি ওয়াল পুরাতন যে বাউন্ডারি ওয়ালটা ছিল ওটা ভেঙে যদি বাউন্ডারি ওয়ালটা করে তাহলে সিটি কর্পোরেশনের কোনো আপত্তি নেই। কারাগার যেখানে নিরাপত্তার কথা বলছে সেখানে সিটি কর্পোরেশন এবং সচেতন মহল জোর দিচ্ছে নগর স্বার্থে। তবে দুই পক্ষের অবস্থান এখনো আলাদা। কুমিল্লা শহরের মাঝখানে একটি দেয়াল ঘিরে সমাধানের অপেক্ষায় পুরো নগরবাসী। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। পুরুষদের সমান শ্রম দিয়েও স্বীকৃতি পাচ্ছেন না উপকূলের নারী জেলেরা। সরকারি তালিকায় তাদের নাম নেই, কেবল নারী হওয়ার কারণেই জেলে নিবন্ধন থেকেও বঞ্চিত তারা। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব পানা। স্বামী পরিত্যক্তা নারী জেলে শাবানা বেগম। 15 বছর আগে 2 বছরের সন্তান রেখে চলে যান স্বামী। অভাবের তাড়নায় মহাজনের কাছ থেকে দাদন নিয়ে ছোট্ট একটি নৌকা নিয়ে নেমে পড়েন নদীতে মাছ শিকারে। পটুয়াখালীর আগুনমুখা ও বঙ্গোপসাগর মোহনায় 1.5 দশক ধরে অন্যের নৌকায় মাছ ধরে সংসার চালাচ্ছেন তিনি। কিন্তু এত বছরের শ্রমেও মেলেনি কোনো স্বীকৃতি, জোটেনি জেলে নিবন্ধন কার্ড, সরকারি কোনো সুবিধাও পান না। বেড়ারা আছে হ্যাগরে দেয় কাঠ নিয়ে হ্যাগো কাঠ দেয় হ্যাগো জালিয়ে নামের সব কিছু পায়, আর আমারও কাঠও দেয় না, মহিলা মানুষ দিকে কাঠও দেয় না, আর আমি কিছু পাইতে আসি না। পটুয়াখালী, বরগুনা, ভোলা, বরিশাল সহ পুরো উপকূল জুড়েই রয়েছে এমন হাজারো নারী জেলে। দেখতে বেদে সম্প্রদায়ের মতো মনে হলেও তারা আসলে পেশাদার মৎস্যজীবী। জাল বাই, এই ধরুন পাকশা করি, সব কাছে করি। বেড়াগুলো আমরা একসাথেই জাল বাই, আমাকে জালিয়া খাটা হয় না কেন? উপকূলের এসব নারী জেলেরা প্রতিনিয়ত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নদীতে গিয়ে মাছ শিকার করলেও আজও মেলেনি তাদের সরকারি স্বীকৃতি। পুরুষ সহকর্মীরা জেলে নিবন্ধন তালিকাভুক্ত হলেও কেবলমাত্র নারী হওয়ার অপরাধে তারা থেকে যাচ্ছেন সরকারি তালিকার বাইরে। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 18,03,418 জন। কিন্তু নারীদের জন্য নেই আলাদা কোনো পরিসংখ্যান। 1998 সালের জাতীয় মৎস্য নীতিমালায় জেলেদের জীবনমান উন্নয়নের কথা থাকলেও নারী জেলেদের জন্য আলাদা কোনো নীতিমালা হয়নি। 2019 সালের নতুন নিবন্ধন নির্দেশিকাও মূলত পুরুষদের ঘিরেই তৈরি, তাই বাস্তবতার বাইরে রয়ে গেছেন নারী জেলেরা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। কক্সবাজারে ইটভাটার মাটির নিচ থেকে প্রায় 30 কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ পিস্তল ও গুলি উদ্ধার করেছে নৌবাহিনী। নৌবাহিনী জানায় ভোরে টেকনাফের আলীখালী এলাকার একটি ইটভাটার বিশেষ অভিযান চালানো হয়।
এ সময় সেখান থেকে মাটি খুঁড়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক, ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা, 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 4 রাউন্ড তাজা গুলি। গ্রেপ্তার করা হয় একাধিক মামলার আসামি নুরুল কবিরকে।